হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা মহাকর্ষ বিকাশ চ্যাপ্টারটাকে মাত্র 20 মিনিটের মধ্যে রিভিশন করব। সো এমসিকিউ সিকিউ পড়ার জন্য যত প্রকার কনসেপ্ট ফর্মুলা দরকার হয় এই ভিডিওতে প্রত্যেকটা ফর্মুলা এবং কনসেপ্টকে ডিটেইলসে আলোচনা করা আছে। এই 20 মিনিটে আমরা পুরো চ্যাপ্টারটাকে এইভাবে ক্লোজ করব যাতে তুমি সিকিউ এমসিকিউ এর জন্য বেস্ট প্রিপারেশনটা এখান থেকে নিতে পারো। তো ফিজিক্সে ভাই সবচেয়ে বড় প্রবলেম কি এতগুলো ফর্মুলা মনে থাকে না, আর কিভাবে মুখস্থ করব? আসলে এত ফর্মুলা মুখস্থ করতে হয় না, আমরা জাস্ট কয়েকটা ফর্মুলা মনে রাখবো, বাকিগুলো আমরা নিজেই বের করে ফেলতে পারবো। আমরা অলরেডি ভেক্টর গতিবিদ্যার হচ্ছে এরকম শর্টকাট দেখাই দিয়েছি কিভাবে তুমি কিছু ফর্মুলা মনে রেখে বাকিগুলোকে নিজের মতো বানায় নিতে পারো, ঠিক আছে? কারণ ব্রেনকে তুমি এত প্রেশার দিতে পারবে না। তুমি যদি এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা মেমোরাইজ করো, ফিজিক্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে মিনিমাম তোমার 500 থেকে 600 ফর্মুলা হবে। সব ফর্মুলা কি তোমার মাথায় রাখা পসিবল না। তুমি কিছু ফর্মুলা রাখবা, কনসেপ্ট মাথায় রাখবা, বাকিটা তুমি নিজে বের করে নিতে পারবে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমরা এইভাবে প্রত্যেকটা টাইপ থেকে কিভাবে ফর্মুলাগুলো আসছে, কিভাবে কোন জায়গায় ফর্মুলাগুলো ইউজ করতে হবে, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, প্রত্যেকটা জিনিস এখানে দেখাইছি। তো চলো আমরা কথা না বলে আমাদের এখানে 5টা টাইপ দিয়ে আমি এই চ্যাপ্টারটাকে শেষ করছি, এন্ড প্রত্যেকটা টাইপ আমরা ধরে ধরে শেষ করব। ওকে, 1 নাম্বার টাইপ এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের ভেরিয়েশন হয় কোন কোন কারণে, এন্ড তাদের মান কিভাবে নির্ণয় করতে হয়। তো তার মধ্যে ভাইয়া একটা আছে যে আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অভিকর্ষ স্তর নির্ণয় করা। ওকে, এখন এইখানে দেখো এই ফর্মুলা তুমি যদি মুখস্থ করো, এই দুইটা ফর্মুলা, তাহলে এর থেকে খারাপ জিনিস ভাই কিচ্ছু হইতে পারে না। এটা কি মুখস্থ করা কিছু আছে? দুইটা ফর্মুলা তোমরা ছোটবেলায় পড়ছো না যে আমরা এই যে জি এর ফর্মুলা কি, জি ইকুয়াল টু হচ্ছে কত, যে জি এম বাই হচ্ছে আর স্কয়ার। আচ্ছা, এগুলো পরিচয় কি জানি ছিল? পরিচয় ছিল এটা যে ধরো, যদি ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী, হ্যাঁ, পৃথিবী বা কোন একটা বস্তু হইতে পারে। এই বস্তুর ভর হচ্ছে এম, এই বস্তুর ভর ধর হচ্ছে এম, ঠিক আছে? আচ্ছা, এবং ধরো এটা হচ্ছে বস্তুর সেন্টার, এবং সেন্টার থেকে যে কোনো একটা ডিস্টেন্স হইতে পারে। ধরো সেন্টার থেকে তার পৃষ্ঠ পর্যন্ত একটা ডিস্টেন্স, অথবা সেন্টার থেকে তার বাইরে একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে আর, ঠিক আছে? অর্থাৎ ওই পয়েন্টে তুমি হচ্ছে জি এর মান বের করবা। আইদার তুমি ওই বস্তুটার সারফেস বা পৃষ্ঠে তুমি জি এর মান বের করবা, অথবা তুমি সেন্টার থেকে আর ডিস্টেন্সে জি এর মান বের করবা। তাহলে সেটার ফর্মুলা ছিল রুট জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এটা তো ছোটবেলায় আমরা পড়ছি, ক্লাস 9 10 ক্লাস 8 এও পড়ছি। তাহলে বলো তো এখানে আমি যদি বলি এইচ উচ্চতা তোমার হচ্ছে জি এর মান কতটুকু হবে, তাহলে কি ফর্মুলাটা এরকম হয় না? দেখো তো, যে জি এইচ ইকুয়াল টু জি এম তো হবে। এটা হলো কার ফর্মুলা? এটা কিন্তু তোমার সারফেসের ফর্মুলা। সারফেস মানে ভূপৃষ্ঠের ফর্মুলা, ঠিক আছে? সেখানে হচ্ছে যে সেন্টার থেকে মানে পৃথিবীর সারফেস পর্যন্ত, পৃথিবীর আমি ব্যাসার্ধ নিছি, এখানে কতটুকু নিব? এখানে নিব আর প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে? কেন এটা নিলাম দেখো তো, এখন ডিসটেন্স কতটুকু হয়ে গেছে আমরা যদি একটু খেয়াল করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে তোমার সেই আর, আর তুমি এখন এটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর, আর এখান থেকে এতটুকু হচ্ছে এইচ। তাহলে বলো তো এই যে ডিসটেন্সটুকু কতটুকু হয়েছে? এটাকে আমি বলতে পারি না আর প্লাস এইচ। তো সেইখান থেকে কিন্তু এখানে এই যে আর এর জায়গায় আর প্লাস এইচ হোল স্কয়ার চলে আসছে। কারণ এই ফর্মুলা যদি বলে কেউ মুখস্থ করতে, এর থেকে বাঁচা জিনিস আর কিছু আছে নাই। এরপরে আসো, তাহলে এই ফর্মুলাটা আমরা পারবো ভাই, যে জিএম বাই আর প্লাস এইচ স্কয়ার, এইচ উচ্চতা। আরেকটা ফর্মুলা এটা কি মেমোরাইজ করার কিছু আছে? কিচ্ছু না, এটা তুমি বানায় নিবে সুন্দর মতো 2 লাইন। আর যে একবার প্র্যাকটিস করে ফেলছো কিন্তু বানানো লাগবে না। মানে এটা এমন একটা জিনিস যেটা তোমার মুখস্থ করা দরকার নেই, বাট লিখতে গেলে তোমার মনে পড়ে যাবে। সো এইভাবে আসলে পড়তে হয়। দেখো তো এখানে দুইটা ইকুয়েশন আছে, একটা হলো জি আর জিএইচ। তো এটাকে ধরো তুমি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে তুমি ধরো 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 আর ভাগ 1 করে দিই, তাহলে কি হয়? উপরে থাকবে তোমার জিএইচ আর নিচে থাকবে হচ্ছে জি, তাই না? আচ্ছা দেখো, জিএম দুটা কাটাকাটি চলে যাবে। এখন দেখো জিএইচ যখন উপরে থাকে, আর প্লাস এইচ স্কয়ার নিচে থাকে, তার মানে আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এই আর স্কয়ার চলে যাবে কি উপরে আর স্কয়ার। তো আলটিমেটলি জিএইচ ইকুয়াল টু কত লেখা যাবে? যে আর স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার ইনটু জি। এই দুইটা ফর্মুলা, একটা ফর্মুলা তোমাকে মেমোরাইজ করতে হবে না। এটাই হচ্ছে আমাদের এই লেকচারে আসলে মেইন টার্গেট। তুমি কেন এগুলো মুখস্থ করবে? ওকে, এটা তুমি এই স্টেপটা পরীক্ষায় তুমি করে নিবা, বুঝে গেছে? কয়েকবার প্র্যাকটিস করলে এটা তোমার মাথায় সেট হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, এবার আসো এখানে দেখো ভাই 3টা ফর্মুলা, ভাই এত কঠিন, আর এই ফর্মুলাগুলো এত সহজ আসলে তোমার এখানে কোনোটাই আসলে তোমার মেমোরাইজ করতে হবে না। এই নিচেরটা একটু মুখস্থ করতে হবে, বাট উপরের দুইটা কিন্তু তোমার আর কোনো মুখস্থ করতে হবে না। কিভাবে? এবার আসো, ঘনত্ব যদি দেওয়া থাকে, গভীরতা এখানে বলছে ভাই গভীরতায় তোমার হচ্ছে কি বের করতে? অভিকর্ষ ত্বরণ বের করতে। সো আমি ধরো এটা হলো আমি পৃথিবী, ওকে, সো পৃথিবীর হচ্ছে আমি ধরলাম তার এটা হচ্ছে তার সেন্টার, তার মানে এখান থেকে তার ডিসটেন্স এতটুকু হচ্ছে তার আর, ওকে, এটা হচ্ছে আর। এখন আমি বললাম ডি গভীরতায়, কি ভূপৃষ্ঠ হতে ডি গভীরতা অভিকর্ষ স্তর। ডি গভীরতা মানে কতটুকু? আমরা অন্য কালার দিয়ে এটাকে রিপ্লেস করি।
ডি গভীরতা মানে হচ্ছে ধরো এখান থেকে এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে। তাহলে দেখো তো এই যে ডিস্টেন্সটুকু যে আছে এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডি। ওকে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডি। ডি গভীরতায় তোমাকে কি বের করতে হবে? তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। এখন তোমার যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বের করবে? এটা কার সাপেক্ষে হয়? এটা হচ্ছে তোমার ঘনত্বের সাপেক্ষে, ঘনত্বের সাপেক্ষে। এখন যদি বলো এই ফর্মুলা আমাকে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা লাগে না, এটা তুমি এমনি মনে রাখতে পারবে। আমরা মেইন ফর্মুলা কি জানি ভাই? আমরা জি এর ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? ওকে, এবার দেখো জি আর আর স্কোয়ার তো এই পাশে রাখা যায়, তাই না? আর এম মানে কি? আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ভর ইকুয়াল টু হচ্ছে কত? ঘনত্ব ইনটু ভি। রো ইকুয়াল টু এম বাই ভি পড়ছি না? তার মানে এম ইকুয়াল টু রো ভি। আচ্ছা, তাহলে এখানে ঘনত্বটা সুন্দর মতো চলে আসবে। আর এই যে ভি আছে না, ভির জায়গায় কি হবে? এটা যেহেতু একটা গোলক বা স্ফিয়ার, আমরা যেহেতু পৃথিবীটাকে একটা গোলক হিসেবে চিন্তা করতেছি, তো তার ভলিউম হবে হচ্ছে, আয়তন হবে 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? ওকে, এখন দেখো সুন্দর মতো কিচ্ছু নাই ভাই, 4/3 সামনে নিয়ে আসো। ওকে, 4/3 পরে কি আছে দেখো? 4/3 পাই আর স্কোয়ার, আর উপরে আছে আর কিউব, তার মানে শুধু আর হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আসবে? একটা রো চলে আসবে আর একটা জি চলে আসবে। এখন এই ফর্মুলাটা কেন মুখস্থ করতে হয় না? মুখস্থ করতে কেন হয় না বলো, সেটাই আমি একটু ক্লিয়ার করতেছি। দেখো, প্রথমত আসো, যখন তুমি চিন্তা করবা যে ভাই আমি ঘনত্বতে কনভার্ট করতেছি, ঘনত্ব মানে সেখানে ভলিউম চলে আসবে। ভলিউম মানে কি? এটা যেহেতু বলো 4/3 পাই আর কিউব। এখন কথা হচ্ছে 4/3 পাই আর কিউব তো হবে না, কেন? কারণ নিচে কিন্তু আর উপরে স্কোয়ার থাকে, উপরে আর কিউব থাকে, উপরে থাকে আর কিউব, আর নিচে কিন্তু আর স্কোয়ার থাকে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। সো সেখানে আর কিউব না হয়ে আর হবে। ওকে, আর আমি যখন ভরটাকে যখন রিপ্লেস করি, ভরের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আয়তনের সাথে কি আসে? আয়তনের সাথে আসে ঘনত্ব, তার মানে ঘনত্ব থাকবে আর আগের জিটা থাকবে। বোঝা গেছে কিনা? যেহেতু আমি এটাকে ঘনত্বতে কনভার্ট করতেছি, মানে হলো এটা যেহেতু ঘনত্ব চলে আসতেছে, মানে ভরটাকে ঘনত্বতে কনভার্ট করতেছি, তার মানে এখানে আয়তন তো আসবেই। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব না হয়ে আর হবে, কারণ নিচে আর স্কোয়ার আছে। আর সামনে কি হবে? ওই যে আমি যেহেতু ভরটাকে কনভার্ট করছি, এখানে ঘনত্ব আছে আর আগের হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি চলে আসছে। বোঝা গেছে? এন্ড এইটা তুমি এইভাবে যদি মনে রাখো, একবার ডিরেক্টলি মুখস্থ না করে, তাহলে কিন্তু তোমার কাছে বেটার মনে থাকবে। আর সবচেয়ে অপশন হচ্ছে একবার লিঙ্কটা খুঁজে পাইতে পারলে ভুলে গেলে তুমি এটা বের করতে পারবা। এখন আসো সেকেন্ড, যদি তোমার ডি গভীরতা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করতে হয়, তাহলে চিন্তা করো তো আমাদের তখন ইয়াটা কতটুকু হবে? গোলকটা, গোলকটা কি এটা হবে না? ওকে, এটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেল না? ওকে, এবার দেখো এখানে একটা গোলক আছে, এই যে এই গোলকের হচ্ছে আমাকে, আচ্ছা তাহলে দেখো আমি যখন ডি এর গভীরতা বের করব তখন আমাদের ভর চিন্তা করতে হবে ভিতরেরটা। সো ভিতরেরটা যখন আমি চিন্তা করব তখন দেখো তো আমাদের এই এতটুকু বা এতটুকুর মানে হলো এই এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে, দেখো এটাকে লেখা যায় আর মাইনাস ডি। এই এতটুকুর দৈর্ঘ্য আর মাইনাস ডি, তাহলে সবকিছু ঠিক থাকবে। আমাদের ফর্মুলা দেখো, আমরা যখন মানে হলো ঘনত্বে কনভার্ট করি তখন এখানে 4/3 আসে আর এখানে পাই থাকে আর একটা ডিস্টেন্স থাকে, আর এখানে আর থাকবে না, এখানে থাকবে কি? হ্যাঁ, আর মাইনাস ডি থাকবে। ওকে, আর কিউ কেন থাকবে না? নিচে স্কোয়ার ছিল। আর আমরা এখানে কি জানি? একটা ঘনত্ব চলে আসে আর একটা জি থাকে। বুঝা গেছে? এখন এই ফর্মুলা যদি তুমি এভাবে মনে রাখো, এভাবে যদি মনে রাখো, এটা ভুলার চান্স নাই। আজ থেকে 2 বছর পরে যখন তুমি চিন্তা করবে হ্যাঁ ভাই এটা এভাবে পড়ছিলাম, নিজে এটা বের করে নিয়ে আসতে পারবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি তোমার ফিজিক্সে ফর্মুলাগুলো পড়তে হবে। বুঝা গেছে? আচ্ছা, ভিতরের রেডিয়াস কেন নিলাম? কারণ এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এই যে বাহিরের লেয়ারের কিন্তু কোনো আকর্ষণ থাকবে না, শুধুমাত্র ভিতরের গোলকটার আকর্ষণ থাকবে। সো ভিতরের গোলকটার আমি ভর চিন্তা করছি, ভিতরের গোলকটার ভলিউম আমি নিছি। ওকে, ক্লিয়ার? ওকে, আর একটা হচ্ছে যদি তুমি ঘনত্ব ছাড়া বের করতে চাও তাহলে ফর্মুলা হচ্ছে জিডি ইকুয়াল টু কত? 1 মাইনাস ডি বাই আর ইনটু জি। ওকে, ডি বাই আর ইনটু জি। এই ফর্মুলাটা কিন্তু ভালো কাজে লাগে, এটা একটু মেমোরাইজ করে ফেলবে। ঠিক আছে, 1 মাইনাস ডি বাই আর ইনটু জি। এই জি হচ্ছে কি? ভূপৃষ্ঠে তার অভিকর্ষ ত্বরণের মান। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। এবার দেখো, এবার লাস্ট একটা আছে পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মান। আহ্নিক গতি মানে কি? পৃথিবী যে ঘুরতে আছে না, মানে নিজ কক্ষপথের উপর যেভাবে ঘুরতেছে, ঠিক আছে, বা যেটার কারণে পৃথিবীর হচ্ছে দিন এবং রাত হয়, সেই গতিটাকে আমরা বলি আহ্নিক গতি। এখন এই আহ্নিক গতির জন্য জি এর ভ্যারিয়েশন কেন হয়? কারণ পৃথিবী যখন ভাই ঘুরে তখন যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে,
ঠিক আছে, ধরো এটা পৃথিবী টু চ্যাপ্টার, তো সো পৃথিবী যখন ঘুরে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে তো জানো, ঠিক আছে। ওকে, পৃথিবীর মেইন অ্যাক্সিস কোনটা জানো? মেইন অ্যাক্সিস হচ্ছে এই যে এটা, ঠিক আছে। সো এগুলো নাম আছে, এটাকে ধরো আমি বললাম উত্তর মেরু, উত্তর মেরু, আর এটা হচ্ছে ভাই দক্ষিণ মেরু, হ্যাঁ। সো এই এই অক্ষকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু যে সংযোগ রেখা, এই রেখাকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরতে থাকে, হ্যাঁ, এভাবে পৃথিবী ঘুরতে থাকে। সো পৃথিবী ধরো যে ঘুরতে এসে, এই ঘোরার কারণে পৃথিবী কি করে, নিজ বা পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থানরত বস্তুগুলোকে বাইরের দিকে চিটকে দিতে চায়। এটা কেন হয়? কেন্দ্র বিমুখী বলের কারণে। ভাই কি বল? কেন্দ্র বিমুখী বল। সো তার কারণে কি হয়, আমরা যে অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ আমাদের পাওয়ার কথা তার থেকে একটু কম পাই। কেন? কারণ অভিকর্ষ ত্বরণ তো পৃথিবী আমাকে আকর্ষণ করে ধরে রাখছে, বাট পৃথিবী চাইতেছে, পৃথিবীর এই ঘূর্ণনটা চাইতেছে বাইরে থেকে একটু ঠেলে দিতে। সো অ্যাকচুয়ালি আমরা যেটা ফিল করি সেটা মানে মেইন অভিকর্ষ ত্বরণ থেকে একটু কম। তো সেই জিনিসটা আমরা বের করতেছি। দেখো জি ল্যামডা, ল্যামডা মানে কি? ল্যামডা মানে কত অক্ষাংশে তুমি অভিকর্ষ ত্বরণ বের করবা। অক্ষাংশটা কিভাবে হিসাব করে? এটা হচ্ছে ভাইয়া এই যে একটা রেখা, এই রেখাটার একটা নাম আছে। এই রেখাটা হচ্ছে পৃথিবীর পশ্চিম, এমন হচ্ছে পূর্বের সাথে একটা কানেক্টেড রেখা। এই রেখাটা হচ্ছে তোমার বিষুব রেখা। এটা অবভিয়াসলি পৃথিবীর মাঝ বরাবর হবে বিষুব রেখা, বা এটাকে বলা হচ্ছে নিরক্ষ রেখা, ঠিক আছে। সরি, ইংলিশের একটা নাম আছে, এটাকে বলে ইকুয়েটর। ক্লিয়ার? এটা থেকে হলো তোমার অ্যাক্সিসটা হিসাব করে, এটাকে মনে মনে তুমি চিন্তা করতে পারো, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এখান থেকে ধরো তোমার 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ল্যামডার মান হবে 30 ডিগ্রি। সেই ল্যামডার মানটা এখানে বসায় দিলেই তুমি কিন্তু ওই যে 30 ডিগ্রিতে তার ল্যামডার মানটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে কি হবে? 9.81 মাইনাস, আমি জাস্ট একটা এক্সাম্পলই দিয়ে দিই, 30 ডিগ্রি অক্ষাংশ তুমি এটা বের করবা। ওমেগা, ওমেগা হচ্ছে কি? পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবীর কি বেগ? পৃথিবীর হচ্ছে কৌণিক বেগ। পৃথিবীর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখন ওমেগা কিভাবে বের করতে হয়? ওমেগার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2π/t। এখন বলো তো 2π তো 2π, আর টি এর মান কত? টি মানে পর্যায়কাল। এই যে পৃথিবী যে ঘুরতেছে এইভাবে, হ্যাঁ, পৃথিবী যে আহ্নিক গতি বা এইভাবে যে লাঠিমের মতো ঘুরতেছে, এই ঘুরতে পৃথিবীর কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। তাহলে 24 ঘন্টাকে তুমি 60 দিয়ে গুণ করে মিনিট এবং 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাবা, সেকেন্ডে নিয়ে যাবা, এটাই হচ্ছে কি আমার সেই কৌণিক বেগ। এখন এখান থেকে তুমি যদি কৌণিক বেগটা বসায় দাও এই যেখানে, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। কৌণিক বেগটা এখানে বসায় দিবা, পৃথিবীর ব্যাসার্ধ বসায় দিবা, আর এখানে cos ল্যামডা মান হবে কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। আর বেসিক্যালি ভাই মেরু অঞ্চল মানে কি? এগুলোকে বলে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে। আর বিষুব রেখা বা নিরক্ষ রেখা বা ইকুয়েটরে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। ক্লিয়ার? ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এবার চলো আমরা নেক্সটে যাই। আমাদের 1 নম্বর টাইপটা শেষ হলো, এবার আসো 2 নম্বর টাইপ। ভালো ইম্পর্টেন্ট টাইপ, এটা থেকে এমসিকিউ আসে প্রায়। কন্টেন্টটা হচ্ছে ভাই মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব নিয়ে। আচ্ছা, সো এটা নিয়ে একটু কথা বলি। মহাকর্ষীয় প্রাবল্য বোঝার জন্য আগে আমাদের মহাকর্ষীয় একটা ক্ষেত্র বুঝতে হবে। তো চিন্তা করো ভাই, আমার কাছে এম ভরে কোনো একটা বস্তু আছে। ওকে, সো এম ভরে কোনো একটা বস্তু, যে বস্তু ভর হচ্ছে এম, তাহলে কি হবে? আমি যদি এম ভরে কোনো একটা বস্তুকে এখানে রাখি, আশেপাশে আশেপাশে এর আশেপাশে যদি আমি আরেকটা বস্তুকে নিয়ে আসি, তাহলে এই বস্তুটা কি করবে? একটা বল বা আকর্ষণ বল ফিল করবে এটার থেকে, ঠিক আছে। সো এই যে আশেপাশে যে অঞ্চল জুড়ে দেখো এই বস্তুটা আছে বিধায় কিন্তু সে আকর্ষণ বলটা ফিল করতেছে। এই বস্তু এখানে আছে, এই জন্য এই বস্তুটা আকর্ষণ বল ফিল করতেছে। তার মানে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বলটা ফিল করে, হ্যাঁ, সেই অঞ্চলটাকে এই বস্তুর জন্য আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র বলবো। সরি, আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলবো, ঠিক আছে। মনে করো একটা এমপি, এমপির হচ্ছে এই এরিয়াতে তার একটা প্রভাব আছে, সো এটা হচ্ছে তার ক্ষেত্র বা তার প্রভাব ক্ষেত্র। এটা হচ্ছে মহাকর্ষীয় প্রভাব ক্ষেত্র। তবে এই ক্ষেত্রগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, মানে তাত্ত্বিক ভাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে মহাকর্ষীয় প্রাবল্যের ডেফিনেশনটা কি? মহাকর্ষীয় প্রাবল্যের ডেফিনেশন হচ্ছে যে এম ভরে কোনো একটা বস্তুকে, ঠিক আছে, যে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ বল, মানে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটার উপর, সেটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এর ফর্মুলা হচ্ছে F/m। ক্লিয়ার? F/m। তাহলে এটা একক কি হবে? নিউটন পার কেজি। নিউটন পার কেজি মানে এম ভরে কোনো একটা বস্তুকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনলে যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে আমার কি? তড়িৎ প্রাবল্য। এখন দেখো তড়িৎ প্রাবল্যের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। দেখো তড়িৎ প্রাবল্যের ফর্মুলাটা যদি আমি বসাই F/m, তাই না? আচ্ছা, F মানে কি মনে আছে কিনা? G m m/r²।
ওকে, কেন? কারণ ওই যে এফ এর মান ইনটু 1/m, এটা হলো এই এম এর মান। এই এম দেখো কাটাকাটি যায়, আলটিমেটলি দেখো এটা আসে কত, gm/r²। gm/r² কার মান? অভিকর্ষ ত্বরণের মান না? সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অভিকর্ষ ত্বরণ যেই কথা, আমার তড়িৎ প্রাবল্য কিন্তু একই কথা। অভিকর্ষ ত্বরণ আর তড়িৎ প্রাবল্য কিন্তু সেম জিনিস, কনসেপ্ট একটু আলাদা বাট প্র্যাকটিক্যালি তারা কিন্তু সেম। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার দেখো 2 নাম্বার যেটা আছে, ই বের করার একটা ফর্মুলা আছে। দেখো এই যেখানে বের করছি gm/r²। এখন gm/r² কিভাবে অ্যাপ্লাই করব? খুব সিম্পল। দেখো gm/r² এর ক্ষেত্রে ধরো তোমার কাছে একটা গোলক আছে, তাহলে আমাকে একটা সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এই যে প্রাবল্য আর যে বিভবগুলো বের করি এটা কোনো একটা বিন্দুতে বের করি, ঠিক আছে? তাহলে ধরো এই যে এই যে গোলক আছে, গোলকের এটা হচ্ছে কেন্দ্র, আর এখানে হচ্ছে আমি অভিকর্ষ ত্বরণ বের করব। তাহলে দেখো এইটা হচ্ছে সেই কানেক্টিং পয়েন্ট, এটার মান দাও, এটার মান দাও তুমি আর, সেন্টার থেকে এখানকার ডিসটেন্স এই বিন্দুতে। তাহলে আমাদের এর ফর্মুলা কত হবে? এর ফর্মুলা হবে জি, এম হচ্ছে এই পুরো বস্তুটার ভর, gm/r²। ওকে, অথবা চিন্তা করো যে এই ডিসটেন্সের মধ্যে বা এটার আমি হচ্ছে গোলকের সারফেস বা পৃষ্ঠে হচ্ছে আমি প্রাবল্য বের করব, তাহলে এই ডিসটেন্সটা যদি আর হয় তাহলে ফর্মুলা হবে gm/r²। ওকে, বুঝে গেছে? অভ্যন্তরের জন্য ফর্মুলাটা একটু আলাদা, ওটা আমরা পড়বো না, ঠিক আছে? ওইটা আপাতত বা ওই অ্যাডমিশনের জন্য দরকার। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে দুইটা ফর্মুলা দুইটা ক্ষেত্রে ইউজ করা যায়, একটা ফাঁপা এবং আছে নিডেড, দুই গোলকের জন্য ইউজ করা যায়। ক্লিয়ার? gm/r², আর হবে কি পৃথিবীর সেন্টার থেকে তুমি যেখানে রাখবো ওই পর্যন্ত ডিসটেন্স, এটা নিডেড এবং ফাঁপা দুই গোলকের জন্য ইউজ করতে পারবা। তবে কন্ডিশন একটাই, সেটা হচ্ছে তুমি ওর সারফেস থেকে শুরু করে যত দূর ইচ্ছে নাও, কিন্তু ভিতরে নিবা না, অভ্যন্তরে নিবা না। অভ্যন্তরীণ কোনো বিন্দুতে তুমি নিতে পারবা না। এই ফর্মুলাটা শুধুমাত্র সারফেস থেকে বাইরের দিকে যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য তুমি ইউজ করতে পারো। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, একদম ক্লিয়ার। এবার দেখো মহাকর্ষীয় বিভব সেম জিনিস। আমি যদি কোনো ভাই এখানে কোনো একটা বস্তু রাখি, হ্যাঁ, এই বস্তুর কি থাকবে, আশেপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে, এবং তার কোন একটা বিন্দুতে যদি এম ভরের কোন একটা 1 কেজি ভরের কোন একটা বস্তুকে নিয়ে আসতে চাই, তাহলে তার উপর যে কাজটা করা লাগে সেটাই হচ্ছে আমার মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব দেখো এককটা কি আসে, জুল আর হচ্ছে কেজি, তার মানে জুল পার কেজি। ঠিক আছে? মানে অসীম থেকে 1 কেজি ভরে কোনো একটা বস্তুকে তুমি কোনো একটা পয়েন্টে নিয়ে আসবা, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে, এবং তোমার যেই কাজ করা লাগবে 1 কেজির জন্য যে কাজ করা লাগে সেটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভব। ঠিক আছে? W/m এর মান দেওয়া থাকলে তুমি কাজ দিয়ে আমাকে ভাগ করলেই মোটামুটি তোমার এখান থেকে বিভবটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। এবার আসো, যদি তোমার এরকম হয়, তোমার কোন একটা গোলকের জন্য বিভব বের করতে হয়, কোন একটা পয়েন্টে বিভব বের করতে হয়, তাহলে ধরো এটা হলো সেই গোলক, এন্ড সেই গোলকের ভর হচ্ছে m, তো সেন্টার থেকে তার ডিসটেন্স হচ্ছে r, এই পয়েন্টে তুমি হচ্ছে তার বিভবটা বের করবা। তাহলে ফর্মুলা হচ্ছে কত? হ্যাঁ, -gm/r। ঠিক আছে? অথবা তুমি তার পৃষ্ঠে হচ্ছে কোন একটা পৃষ্ঠে কোন একটা পয়েন্টে তুমি বিভব বের করবা, ফর্মুলা হচ্ছে -gm/r। ঠিক আছে? অভ্যন্তরীণ কোনো বিন্দুর জন্য এটা খাটবে না, সেটার জন্য ফর্মুলা আলাদা, বাট ওইটা আমাদের আপাতত লাগবে না। এই ফর্মুলাটা তুমি নিডেড গোলকের জন্য ইউজ করতে পারবা, ফাঁপা গোলকের জন্য ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? বুঝে গেছে? আর বিভব কেন মাইনাস আসে ভাই, এটা নিয়ে প্রচুর কাহিনী আছে, আমরা এই লেকচারে এগুলো কমপ্লিট করবো না, তাহলে আমার অনেক বড় ক্লাস লাগবে। ঠিক আছে? এবার দেখো আমরা সামনে যাই, এতটুকু মনে রাখলে তোমার আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? ওকে, কেপলার সূত্র থেকে আমাদের কেপলার 3টা সূত্র আছে, বাট ফর্মুলা মনে রাখার জন্য এই ফর্মুলাটা আমাদের মনে রাখলেই হয়ে যায়। সেটা হচ্ছে তোমার পর্যায়কালের সাথে অর্ধপরাকের সম্পর্কটা কেমন, যে পর্যায়কালের বর্গ অর্ধপরাকের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে? এখন পর্যায়কালে একটু বুঝাই দিই, এটা আবার অনেকে কনফিউজ হয়ে যাও। আমরা জানি যে এই গ্রহগুলো যে সূর্যের চারপাশে ঘুরে, তারা কিন্তু একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। ঠিক আছে? এখন উপবৃত্তাকার কক্ষপথের খুব ভালো একটা বৈশিষ্ট্য, তার দুইটা ফোকাস থাকে। ঠিক আছে? দুইটা ফোকাস থাকে। এখন এটা বৃহদাক্ষ কোনটা বলো তো? অবভিয়াসলি এটা না, এই যে এটা কিন্তু তার বৃহদাক্ষ, এটা কি একটা, এটা বৃহদাক্ষ তো এইটা, তাই না? ওকে, এখন এই বৃহদাক্ষের অর্ধেক অর্ধেক না, এইটার নামই হচ্ছে অর্ধপরাক্ষ, বা এটাকে আমরা সে আর বলতেছি, এটার নাম হচ্ছে অর্ধপরাক্ষ বা আর। ক্লিয়ার? ওকে, অনেক সময় তোমাকে বলতে পারে এটাকে বৃত্ত হিসেবে চিন্তা করতে পারে, বৃত্ত হিসেবে দিতে পারে, তখন আর হবে বৃত্তের ব্যাসার্ধ। আর যদি এরকম দেয় তাহলে উপবৃত্তের যে বৃহদাক্ষ আছে না, বৃহদাক্ষের অর্ধেক হবে হচ্ছে মানে হলো এই যে আর এর মান। ঠিক আছে? যেটা নাম হচ্ছে অর্ধপরাক্ষ, বা ইংলিশ এটাকে বলে সেমি মেজর এক্সিসের। ওকে, এটা কোন কোন জায়গা থেকে আসছে?
টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে কত আর কিউব। সো এখান থেকে আমরা এই ফর্মুলাটা কিন্তু এখানে পাইছি। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। আমাদের আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এই চ্যাপ্টারের মোস্ট ডাই হার্টেড একটা কনসেপ্ট ভাইয়া মুক্তিবেগ। সো মুক্তিবেগ জিনিসটা অনেক কঠিন মনে হতে পারে ভাই, এটার মতো সহজ জিনিস নাই। এন্ড আমি তোমাকে ফর্মুলা ছাড়াই এটা বলাবো। তুমি যদি বলো ভাই এই ফর্মুলা দিয়ে আমি করবো, না, তোমার এই ফর্মুলা থাকবে না। এবার একটা মেথড বলা, মেথড তোমাকে বলবো, তুমি মুক্তিবেগ না, মুক্তিবেগের সাথে আরো কিছু কমপ্লেক্স কোয়েশ্চেনও সেখান থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, আমরা ফর্মুলাতে পড়ে যাই। এবার আসো, সেই সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। ঠিক আছে, যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা আমরা সব জায়গায় ইউজ করব। কেমন? যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে, ধরো আমি বললাম এটা হচ্ছে পৃথিবী, ওকে, এন্ড পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করবা এবং সেটাকে কোথায় পাঠিয়ে দিবা? এমন একটা জায়গায় পাঠাবা যেখানে আর অভিকর্ষ ত্বরণ কাজ করে না, ফলে সে পৃথিবীতে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে যেই বেগে নিক্ষেপ করার দরকার পড়ে সেই বেগটাই তো মুক্তিবেগ। আচ্ছা, সবাই এখানে একটু কনফিউজ হয়ে যাও, মুক্তিবেগটা কিন্তু এখানে মিনিমাম। ঠিক আছে, কারণ তুমি এই বেগের থেকে বেশি বেগে নিক্ষেপ করলে কিন্তু সে সেখানে পৌঁছাবে, বাট এই বেগে নিক্ষেপ করলে সে কম শক্তিতে ওইখানে পৌঁছাবে। সো এটা হচ্ছে মিনিমাম বেগ। ক্লিয়ার? মুক্তিবেগটা কিন্তু মিনিমাম বেগ, মানে তোমার ওই মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করার জন্য মিনিমাম বেগ হচ্ছে তোমার সেই মুক্তিবেগ। এখন এখানে যাওয়ার পরে তার বেগটা কত হয়ে যাবে? ফাইনালি তার বেগটা হয়ে যাবে 0। ঠিক আছে, আমি বলতে পারি তার ফাইনাল বেগ সেটা হয়ে যাবে 0, আর এখানে একটা ইনিশিয়াল বেগ থাকবে। ওকে, আচ্ছা, তার মানে এখানে কাইনেটিক বেগ যেহেতু আছে, কাইনেটিক শক্তির একটা ব্যাপার স্যাপার আছে, এবং যেহেতু সে একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে, তার কিন্তু বিভব শক্তির একটা ব্যাপার স্যাপার আছে। এখন ভাইয়া, যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে তোমার আদি বিভব শক্তি প্লাস আদি গতি শক্তি। ঠিক আছে, মানে বিভব শক্তি আর গতি শক্তির যোগফলটা কি থাকে? যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? যে বিভব শক্তি আর গতি শক্তি দুটার যোগফল কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। তার মানে আদি বিভব শক্তি এবং আদি গতি শক্তির যে সমষ্টি সেটা হবে কি? ফাইনাল বিভব শক্তি প্লাস ফাইনাল গতি শক্তির সমষ্টির সমান। ক্লিয়ার? এই জিনিসটা দিয়ে যে কত প্রবলেম সলভ করা যায় এই চ্যাপ্টারে, সবচেয়ে কমপ্লেক্স জিনিসগুলো সলভ করা যায়। এবার আসো, আদি গতি শক্তি, আদি বিভব শক্তি যদি আমরা হিসাব করি, বিভব শক্তি, ওকে, এখন বিভবের ফর্মুলা কি ছিল? বিভবের ফর্মুলা ছিল মাইনাস gm/r। এখন আর কতটুকু নিব দেখো ভাইয়া, চিন্তা করো। আমি প্রথমটার এই পয়েন্টে হচ্ছে আমি বিভব শক্তি চিন্তা করতেছি, তাহলে এখানে ডিসটেন্স হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r, ওকে, তাহলে gm/r নিলাম, ওকে, সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু বিভব বলে নাই, বিভব শক্তি বলছে। বিভব শক্তি বললে আমাদের শুধুমাত্র m দিয়ে গুণ করতে হয়, ওই বস্তুর ভর দিয়ে গুণ করতে হয়। কেন? খেয়াল করো, যখন বিভব বলবে তখন তো হলো মাইনাস gm/r, যখন বিভব শক্তি বলবে তখন m দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, Vm ইকুয়াল টু W, যখন শক্তি বলবে তখন m দিয়ে গুণ করতে হয়। সো এখানে আমরা সুন্দর মতো কি করে দিব? হ্যাঁ, m দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো m দিয়ে গুণ করে দিলাম, ওকে, প্লাস কাইনেটিক এনার্জি মানে তোমাকে এখানে একটা বেগ দেওয়া লাগবে, আর ওই বেগটাকেই বলতেছি আমাদের মুক্তি বেগ, সেটাকে আমি দিলাম স্কেপ ভেলোসিটি বা v। ফাইনালি যখন যাবে অসীমে যখন পৌঁছাবে তখন তার বিভব শক্তি কতটুকু হবে? আর সবার আগে মাইনাস দিবা, তারপরে gm, তারপরে কি m হবে, আর r। অসীমের ক্ষেত্রে এই ডিসটেন্সের সেন্টার থেকে ডিসটেন্স কত? ইনফিনিটি না, অসীম না, ওকে। আর ফাইনালি তার মানে গতিশক্তি কত হবে? ফাইনালি যাওয়ার পরে তার বেগ 0 হয়ে যাবে, তার মানে গতিশক্তি হবে 0। ক্লিয়ার? বুঝা গেছে? গতিশক্তি কত হয়ে যাবে? যেহেতু ফাইনালি তার মিনিমাম যেহেতু বেগ দিতেছো, তার মানে তার ফাইনালি তার বেগটা 0 হয়ে যাবে। সো গতিশক্তি তোমার 0। এইখান থেকে ভাই সুন্দর মতো দেখো আমরা এই দেখো, এখন সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু কত? সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। এমটা সবগুলা থেকে বাদ দেও, মাইনাস gm/r, এখানে থাকতেছে প্লাস হাফ v স্কয়ার ইকুয়াল টু সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি হবে, প্লাস ইনফিনিটি। সো এখান থেকে দেখো, যদি আমি স্কেপ v-টা রাখি, স্কয়ার রাখি, তাহলে দেখো প্রথমে এটা চলে যাবে এখানে gm/r, ওকে, 2 এদিকে চলে যাবে, এন্ড আমি যদি স্কয়ারটাকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে √/r gm/r। দিস ইজ দ্য ফর্মুলা। এটাকে আমি যদি আর একটু বাড়ায় লিখতে চাই তাহলে লিখতে পারি ভাইয়া √gm/r²। যেহেতু একটা স্কয়ার বাড়াইছে, এখানে একটা r দিয়ে গুণ করে দিব। সেখান থেকে আমি কি লিখতে পারবো? সেখান থেকে আমি লিখতে পারবো দেখো √g, মানে এটাকে দেখো, এটাকে কি লেখা যায়? এটাকে g লেখা যায় না, তার মানে 2gr। ক্লিয়ার? বুঝা গেছে? তো দেখো আমরা কিন্তু জাস্ট এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এই পুরো দুইটা জিনিস বের করতে পারছি। অবভিয়াসলি এটা মুখস্থ করলে তোমার কাছে দিবে, এমসিকিউ তো আসবে,
বাট আমি তোমাকে অ্যাকচুয়াল প্রসেসটা বললাম। এখন তোমাকে যদি সেম কোশ্চেন করে ভাইয়া যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ বের করতে, তাহলে দেখো সবগুলো কিন্তু ঠিক থাকবে, বাট এখানে ইনিশিয়াল পজিশনের ক্ষেত্রে এটা তো হাফ এমবি স্কয়ার, এটাও ঠিক থাকবে, এটাও জিরো, এটাও জিরো। বাট এখানে কি হবে জানো, এখানে যেহেতু আমি সেন্টার থেকে ডিসটেন্সটা কত হবে তখন এইচ উচ্চতা না, তাহলে আর প্লাস এইচ, আর প্লাস এইচ দিলে সব ঠিক থাকবে। জাস্ট শুধুমাত্র কি হবে জানো, যেখানে আর আসছে না সেখানে আর প্লাস এইচ হয়ে যাবে, যেখানে আর আসছে সেখানে আর প্লাস এইচ হয়ে যাবে। আর দেখো তো এখানে যদি আর প্লাস এইচ হয়ে যায় তখন তার মানে অভিকর্ষ ত্বরণটা কি হবে, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা আসবে না, কিভাবে? কারণ দেখো তো এই যে দেখো আর এর জায়গায় কত আসবে, শুধুমাত্র আর প্লাস এইচ, তার মানে হবে √2gm, এখানে লিখলাম আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু, ব্যালেন্স করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে, আর প্লাস এইচ দিয়ে আবার গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এই পার্টটার মান কত, এই পার্টটার মান কিন্তু হচ্ছে তোমার জিএইচ, মানে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ, যেটা হলো জিএইচ, আর একটা আর প্লাস এইচ, মানে জাস্ট আর এর জায়গায় আর প্লাস এইচটা চলে আসছে, ঠিক আছে? মানে √2gh ইন্টু আর প্লাস এইচ। ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। এখানে আহামরি আর কিছু নাই ভাই, একদম সহজ জিনিস, এটা যদি একবার বুঝতে পারো কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে কত উচ্চতায় উঠবে, আমরা এই যান্ত্রিক শক্তি নিত্য দায়িত্ব যেটা আগে অ্যাপ্লাই করলাম, এটা দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়, যে কত উচ্চতায় উঠবে, এইচ উচ্চতায় বেগ কত হবে, এইচ উচ্চতা থেকে মুক্তি বেগ কত, সব জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। কত উচ্চতায় উঠবে আগে আমরা ছোটবেলায় কিভাবে করতাম, যে ধরো এইচ ম্যাক্স ইকুয়াল টু কত দিয়ে করতাম, ফর্মুলা মনে আছে, ইউ স্কয়ার বাই 2g। বাট এটা কি এখানে হবে, এখানে জি কে কি ধরা হইতো, জি কনস্ট্যান্ট ধরা হইতো, কি জি কনস্ট্যান্ট। বাট আমরা জানি ভাই এখানে জি কনস্ট্যান্ট না, এটা তখন ইউজ করা যায় যখন তোমার হাইটটা অনেক ছোট হবে, সো তখন জি অত বেশি চেঞ্জ হয় না, তুমি এটা ইউজ করতে পারো। বাট এখানে কিন্তু আমার জি চেঞ্জ হইতেছে, তার মানে এখানে তোমার যান্ত্রিক শক্তি নিত্যতা ইউজ করা লাগবে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি হবে ভাই, ফর্মুলাটা একদম সিম্পল ফর্মুলা, আমি একবারে তোমাদের অ্যাপ্লাই করে দিই। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে এটা হচ্ছে আর, আমি বললাম এখান থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করবে উপরের দিকে, ওকে? তাহলে দেখো তো ইউ আই প্লাস কে আই ইকুয়াল টু হচ্ছে ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল। ইউ আই কত হবে ভাইয়া, মাইনাস জি এম এম বাই, আর যেহেতু তুমি কোথা থেকে নিক্ষেপ করছো, এখান থেকে নিক্ষেপ করছো তাই আর দিবা, তুমি যদি আর উপর থেকে নিক্ষেপ করতা আর প্লাস এইচ দিতা, কোনো সমস্যা নেই, প্লাস কে ফাইনাল মানে হচ্ছে কত, এখানে তুমি একটা গতিশক্তি দিছো মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, ফাইনালি ধরো সে এই পর্যায়ে পৌঁছেছে, এই পর্যায়টা এটার উচ্চতা ধরলাম আমি এইচ, তাহলে সেখানে তার বিভব কত হবে, জি এম এম বাই আর এর জায়গায় কত হবে আর প্লাস এইচ, এটার থেকে এটা ডিস্টেন্স প্লাস ফাইনালি তার গতিশক্তি, আমি বলছি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে গতিশক্তি সেখানে কত, জিরো হয়ে গেছে না, তাহলে এটা ধরো জিরো। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে ভাই তুমি এই যে এখান থেকে বেগটা বের করে নিলেই কিন্তু তোমার সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র বেগ দেওয়া না, এখান থেকে তুমি আচ্ছা সরি, বেগ তো তোমার দেওয়া আছে, মানে এখান থেকে তুমি তাহলে উচ্চতা মানে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? কি বের করতে ফেলতে পারবা, এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। ওকে, সেম ভাবে এইচ উচ্চতায় তার বেগ কত, এইচ উচ্চতায় তুমি তার বেগ বের করতে চাচ্ছ। ওকে, তার মানে এখন কিন্তু আর শেষ বেগ হচ্ছে তোমার কি জিরো হয় নাই, এখানে কিন্তু একটা বেগ আছে, তাহলে ইকুয়েশনটা হালকা একটু চেঞ্জ হবে। ধরো এইটার জন্য সেম ইকুয়েশনটাই কি হবে, জাস্ট মাইনাস জি এম, এখানে হবে কত আর, যেহেতু ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করছে আর একটু উপর থেকে নিক্ষেপ করলে আর প্লাস এইচ দিতা, এটাতে কোনো সমস্যা নাই। একটা তুমি গতিশক্তি দিয়েছো হাফ এম বি স্কোয়ার, ফাইনালি সে একটা জায়গায় পৌঁছেছে, সেটা জি এম এম, আর ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এইচ, এন্ড সেখানে তার একটা মানে হলো বেগ আছে, তার মানে গতিশক্তি আছে হাফ এম বি স্কোয়ার, তার মানে এখান থেকে থাকো সব দেওয়া থাকবে, তুমি এখান থেকে ভিএফটা তুমি বের করে ফেলতে পারবা, এইচ এর মানও কিন্তু দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? আশা করি এগুলোতে কোনো ঝামেলা হবে না। সেম ভাবে এইচ উচ্চতা থেকে মুক্তিবেগ কত, এটা তো একটু আগে দেখাইলাম কিভাবে করা লাগে, বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার। আমরা চারটা মানে মোস্ট ইম্পর্টেন্ট চারটা টপিক শেষ করে ফেলছি। এবার আসো আমাদের এই চ্যাপ্টারে একদম লাস্ট টপিক, উপগ্রহের ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, সো উপগ্রহের ম্যাথটা কিন্তু আমাদের ভালো ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রতিবারই এখান থেকে কোশ্চেন থাকে। উপগ্রহের ক্ষেত্রে অনেক কিছু তোমার মেমোরাইজ করা, আলটিমেটলি কিছুই করা লাগে না। ওকে, উপগ্রহের ক্ষেত্রে ভাই তুমি জাস্ট দুইটা ফর্মুলা মনে রাখবা। এখানে যেটা কি হয়, আমরা জানি একটা উপগ্রহ থাকে, এন্ড উপগ্রহগুলো কি থাকে, যে উপগ্রহ পৃথিবী থেকে চারপাশে কেন্দ্র করে ধরো এখানে ঘুরতে থাকে। হ্যাঁ, উপগ্রহ তো আঁকতে পারি না, ধরো এটাই হচ্ছে সেই উপগ্রহ, এটা পৃথিবীর চারপাশে এইভাবে ঘুরতেছে। ওকে, ঘুরতে থাকলে তো সেখান থেকে দেখো ফর্মুলাগুলো আমরা
একটা ফর্মুলা জাস্ট মনে রাখবো, v ইকুয়াল টু রুট ওভার gm বাই r প্লাস h। এটা বের করা খুবই সহজ। পৃথিবীর এই এটার ভর হচ্ছে m, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। এই দুটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের সমান। এই কনসেপ্ট দিয়ে এটাকে ডিরাইভ করা যায়। এটা মনে রাখতে পারলে আর এটা মনে রাখতে পারলে বাকি দুইটা ইজিলি তোমার এখান থেকে বের করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, v ইকুয়াল টু রুট ওভার gm বাই r প্লাস h। r প্লাস h মানে কি, ধরো এটা হচ্ছে তোমার h, মানে আমার যে উপগ্রহটা আছে সেটা হচ্ছে h উচ্চতা থেকে ঘুরতেছে, মানে ভূপৃষ্ঠ থেকে, আর এটা তো হলো r। তাহলে তার যে মানে এখানে যে রৈখিক বেগ হবে, এটা কোন বেগ ভাই? এটা হচ্ছে রৈখিক বেগ, মনে রাখবে এটা রৈখিক বেগ। রৈখিক বেগ v এর মান কত হবে? যে রুট ওভার gm বাই r প্লাস h। এখন দেখো এই জিনিসটাকে একটু চেঞ্জ করেও লেখা যায়। কিভাবে? আমরা যে এখানে যে লিখছি v ইকুয়াল টু কত, রুট ওভার gm বাই r প্লাস h। r প্লাস h এর ক্ষেত্রে দেখো আমি সুন্দর করার জন্য gm টা রাখলাম, r প্লাস h হোল স্কয়ার লিখছি। কোনো সমস্যা আছে না? যেহেতু একটা বেশি লিখছি এখানে একটা দিয়ে আবার গুণ করে দিতে হবে। ওকে, সো দেখো এই যে gm বাই r প্লাস h হোল স্কয়ার, এটাকে gh বলা যায়, h উচ্চতা বিকর্ষজ ত্বরণ। সো ফর্মুলাটা কিন্তু এরকম চলে আসে। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, সো এটা তো gh। সো এই ফর্মুলাটা তোমার মনে রাখলে অনেকটা এখান থেকে কভার হয়ে যায়। সেম ভাবে দেখো এই ফর্মুলাটা অনেকে বলে ভাই এত কঠিন জিনিস, ভাই এত সহজ এটা। আমরা বেগের ফর্মুলা কি, স্মরণ বাই সময় না? সো এটা হচ্ছে তোমার স্মরণ আর এটা হচ্ছে সময়। শেষ। স্মরণ কিভাবে বুঝবো? ধরো এই যে কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথে একবার রোটেট করে আসলে তার স্মরণ কতটুকু? যেহেতু এটা হলো কি একটা বৃত্তাকার পথ না, তো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কতটুকু দেখো তো? এতটুকু হচ্ছে r আর এতটুকু হচ্ছে h। তার মানে টোটালি তার ব্যাসার্ধ হচ্ছে r প্লাস h। তার মানে এই যে বৃত্তাকার যে সম্পূর্ণ পথের পরিধি হচ্ছে 2πr, আর এর জায়গায় হবে r প্লাস h। আর একটা বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘুরে আসতে যে সময় লাগে সেটাই হচ্ছে তার পর্যায়কাল t। তাহলে সময় বাই স্মরণ করলেই কিন্তু আমরা বেগটা পেয়ে যাচ্ছি। এই দুইটা ফর্মুলা মনে রাখবা, বাকি এই দুইটা ফর্মুলা এখান থেকেই কিন্তু বের করা যায়। ক্লিয়ার? আবার আমি দেখবো কিভাবে বের করা যায়। মেমোরাইজ তো তুমি করতেই পারবা, ওটা তো সবাই পারে। v দুইটা ফর্মুলা আছে ভাই, কি একটা হচ্ছে রুট ওভার gm বাই r প্লাস h, আর একটা ফর্মুলা হচ্ছে আমি যদি পরিধি নিই তাহলে 2π r প্লাস h, আর সময় লাগবে হচ্ছে তার পর্যায়কালের সময় t। এখান থেকে সুন্দর মতো ভাই কি করবা, রুট ওভারটা সরায় দাও। ধরো তুমি t এর মান বের করবা, তাহলে ধরো এখান থেকে আমি প্রথমে চাচ্ছি রুট ওভারটা সরাই দিতে। সরাই দিলে কত আসে? gm r প্লাস h বর্গ করে দিলাম দুই পাশে, এটা চলে আসবে 4π স্কয়ার r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই t স্কয়ার। সো এখান থেকে দেখো t স্কয়ারের এই পাশে নিয়ে আসতে আলটিমেটলি যেটা হইতেছে যে তুমি 4π স্কয়ার, এটা ওই পাশে গেলে কি r প্লাস h কিউব হয়ে যাবে ওটা, আর ডিভাইডেড বাই হচ্ছে gm। ঠিক আছে, সো আমি যদি বলি ভাই এখানে t এর ভ্যালু কত, আলটিমেটলি দেখো এখান থেকে t এর ভ্যালু পাইতেছি রুট ওভার অফ 4π স্কয়ার r প্লাস h কিউব ডিভাইডেড বাই gm। ঠিক আছে, দুইটা ফর্মুলা জানলে এটা কিন্তু একটু বের করে নিতে নেওয়া কোনো পসিবল মানে হলো কোনো ঝামেলা না। হ্যাঁ, কেন বলতেছি এটা করতে? এত ফর্মুলা ভাই মনে থাকে না। আমার যদি দুইটা মনে থাকে আমি করি না এই কাজটা, সমস্যা কি? সো এই জিনিসগুলো করলে তোমার ফিজিক্সের মানে হলো ফর্মুলাদের কোনো প্রবলেম থাকবে না। এবার আসো এখান থেকে যদি তুমি h বের করতে চাই, তাই h বের করার জন্য h বের করে ফেলো। দেখো এই যে এখান থেকে দেখো কি লেখা যায়, এই লাইনটা থেকে দেখো এটাকে কি লেখা যায়। আমি যদি লিখি এখান থেকে দেখো gm t স্কয়ার লেখা যায়, গুণ করে দিলে gm t স্কয়ার আর 4π স্কয়ার নিচে চলে আসবে, আর এখানে থাকে কত r প্লাস h কিউব। আলটিমেটলি দেখো এটাকে যদি আমি ঘনমূল করে দিই তাহলে gm t স্কয়ার ডিভাইডেড বাই 4π স্কয়ার, আর এখানে থাকবে কত r প্লাস h। আলটিমেটলি h এর যে ভ্যালু আসে দেখো ঘনমূল gm t স্কয়ার ডিভাইডেড বাই 4π স্কয়ার মাইনাস r। এই উচ্চতা বের হয়ে গেছে, তোমার পর্যায়কাল এখান থেকে বের হয়ে গেছে। সো ম্যাম ফর্মুলা মনে রাখতে পারবে, বাট এই ডেরিভেশনটা মনে রাখতে পারলে আর কোনো ঝামেলা নাই, মানে তুমি আর রিক্সে থাকবো না ভাই ফর্মুলা ভুলে গেছি কিচ্ছু মনে নাই। ওকে, এবার আসো আমাদের লাস্ট টপিক ভাই, ভূস্থির উপগ্রহ। আমরা সবকিছু পড়ে ফেলছি, জাস্ট এই জিনিসটা আছে। ভূস্থির উপগ্রহ বা জিওস্টেশনের যে স্যাটেলাইটের একটা বেসিক কাজ আছে, কাজটা খুবই সিম্পল। ধরো এটা পৃথিবী, এটা হচ্ছে ধরো পৃথিবী বিষুবরেখা বা নিরক্ষরেখা। সো ভূস্থির উপগ্রহগুলো সবসময় এই নিরক্ষরেখার উপরে যে কক্ষপথটা আছে এটা দিয়ে ঘুরতে থাকে, অলওয়েজ ইকুয়েটরের উপরে থাকে। তো এখানে যে ভূস্থির উপগ্রহটা থাকে ওর কাজ কি থাকে বলতো? ওর কাজ থাকে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা অঞ্চলে তার সবসময় তার নজরটা বজায় রাখা। তো সবসময় যদি নজরটা বজায় রাখতে হয়, ভূস্থির উপগ্রহ সবসময় মনে হবে কি তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার
মনে হবে তোমার মাথার উপরেই সবসময় আছে। সো মাথার উপর সবসময় দাঁড়ানোর জন্য কি করতে হয়, তুমি যেহেতু পৃথিবীর সাথে 24 ঘন্টা একবার ঘুরে আসো, বহিস্থির উপগ্রহটাকে 24 ঘন্টা একবার ঘুরে আসতে হবে যদি সবসময় তোমার মাথার উপর থাকতে চায়। বহিস্থির উপগ্রহ সবসময় তোমার মাথার উপর থাকতে চাবে, বা যে অবস্থানে তার নজর রাখার কথা তার মাথার অবস্থানে সবসময় থাকতে চাবে। এই জন্য যেটা হয় যে পৃথিবীর পর্যায়কাল যেহেতু 24 ঘন্টা, ওরও পর্যায়কাল কত ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। ঠিক আছে, সো এইটাকে ইউজ করেই তুমি দেখবা বহিস্থির উপগ্রহের এইচ এর মানটা বের করা যায়। এটা অলমোস্ট 36,000 কিলোমিটারের মতো। ঠিক আছে, এটা অলমোস্ট 36,000 কিলোমিটারের কাছাকাছি, ডিরেক্টলি না, একটু কম আছে। ওকে, মানে এত কিলোমিটার উপরে তোমার বহিস্থির উপগ্রহটাকে রাখতে হবে। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। সো আমরা এই মহাকর্ষ বিকাশ চ্যাপ্টারটাকে পুরা 30 মিনিট মানে 35 মিনিটের মতো মনে লাগছে শেষ করলাম। আশা করি এই ফর্মুলাগুলো যদি তুমি একবার ধরতে পারো, ভাই এটা তুমি পরীক্ষার হলে ভুলে গেলে তুমি নিজে ফর্মুলা বের করে লিখতে পারবা, তোমার ওই প্রেশারটাই আর নিতে হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করব। যদি তোমাদের বেটার ইন্টারেস্ট থাকে পুরো ফিজিক্স বই আমরা কমপ্লিট করব। ঠিক আছে, ওকে, যদি কোনো কিছু তোমার দরকার হয় অবশ্যই জানাবা। আজকে এতটুকু।